পরের দিন সকালে অভিশপ্ত রাত পেরিয়ে রৌদ্র উজ্জ্বল দিনের আগমন ঘটেছে। সময়কাল দুপুর একটা ঘটে। লম্বা একটা ঘুম দিয়ে জেগে উঠল নওয়াব। আড়মোড় ভেঙে উঠে বসতেই কাঁধে জ্বালনি অনুভব হলো। ঘুম ঘুম চোখে সেই দিকে ফিরে চাইতে দেখলো দাঁতে দাগ বসে আছে। সাথে সাথে ভ্রু কুঁচকে গেল ওর। মস্তিষ্কে সচল হতেই মনে পড়লো গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। আস্তে ধীরে ভ্রু ভাঁজ মিলে বিরাট এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। গত রাতে নেশাঘরে কি কি বলেছে মনে পড়তে বিরক্তিতে চেয়ে গেল মন। চোখ ঘুরে আশেপাশে চেয়ে চিত্রাকে খুঁজলো, কিন্তু পেল না। কৌতূহলী নওয়াব বেড ছেড়ে উঠে গোটা বাড়িতে নিরল অনুসন্ধান চালালো। কোথাও দেখা মেলল না চিত্রার। নওয়াব ভাবলো হয়তো ওর কথা শুনে পাশের ফ্ল্যাটে গেছে, তাই খুব বেশি একটা ভাবান্তর হলো না তার। চিত্রাকে খুঁজেছিল, কিন্তু প্রশ্নের উত্তরের জন্য নয়তো সে যায় অন্যায় করেছে এরপর তার মুখোমুখি হওয়া বিন্দুমাত্র ইচ্ছে নেই নওয়াবের। চিত্রা ওর বিশ্বস্তার সুযোগে নিয়েছে, এই ব্যাপারটাই মানতে পারছে না নওয়াব। তার উদ্দেশ্য ক্ষতিকর না থাকলেও এক ধরনের প্রতারণা করেছে চিত্রা। সে আঘাত হেনেছে তার বিশ্বাসে, যাই একদমই নিতে পারে না নওয়াব। ও বুঝে না কেন বারবার ওর সাথে এমন হয়। ভাবতে ভাবতে তুমুল রাগ চেপে বসে তার মাথায়। কোনো মতে নিজেকে শান্ত করতে ড্রয়িং রুমে আসে। এই জায়গাটা ওর ভীষণ পছন্দর। এক পাশে স্বচ্ছ কাচের সিলিং থাকায় ব্যস্ত ঢাকা শহরের চমৎকার সব দৃশ্য দেখা যায়। ভারী পর্দা সরিয়ে এসির টেম্পারেচার নামিয়ে সোফায় বসে পড়ে নওয়াব। নীরব চোখে পর্যবেক্ষণ করতে থাকে বাইরের দৃশ্য, কিন্তু কিছুতেই মন শান্ত হয় না। অদ্ভুত এক কারণে হাঁসফাঁস করছে নওয়াবের ভেতরটা, ফলে মেজাজও ঠান্ডা হচ্ছে না। ইচ্ছে করেছে চিত্রাকে ধরে এনে আচ্ছা মতো ধমকাতে। নিজের এই রেডিকিউলাস চাইল্ডলেস বিহেভিয়ার উপরেও প্রচুর বিরক্ত নওয়াব। কি হচ্ছেটা কি তার সাথে? এমন তো যে না যে চিত্রা ওর জীবনে প্রথম নারী। চিত্রাকার সাথে প্রায় বছরখানেক সংসার ছিল, বেশ অন্তরঙ্গ সময় কাটিয়েছে তারা। এরপরও ওর জন্য কখনো এমন কোনো অনুভূতি কাজ করেনি। বলতে হবে এই মেয়ের এলেম আছে, নয়তো এত বছরে গুপ্ত সত্য ওর মনে সামনে কোনো প্রকাশ পেল। নওয়াবের এমন এসআইতে থাকা ব্যাপারটাও জেনে গেছে, অথচ এক ছাদের নিচে থাকা সত্ত্বেও তার বাবা মা জানা না এখনো। চিত্রাকার নোংরামি সম্পর্কেও কেউ জানে না বলা বাহুল্য। নওয়াব কখনো কিছু বলার প্রয়োজন বোধ করেনি। চৈতিকার জীবিত থাকলেও এসব নিয়ে হাউকাউ করতে হয় না নওয়াব। সে অন্যের মতো হক অধিকার কিংবা ভালোবাসার ভিক্ষা চাইতে পছন্দ করেন না। তাদের সুন্দর একটা সংসার ছিল, অতিরঞ্জিত প্রেম না থাকলেও সাদামাটা অনুভূতি জোয়ার ছিল। তাই তো বিয়ের পর পরই সন্তান নেওয়ার ব্যাপারে দুজন সম্মত হয়। তাদের চাওয়া অপূর্ণ রাখেনি খোদা। বিয়ের 1 মাসের মাথায় সুখবর আসে। তবে হরমোনাল সমস্যা থাকায় কনসিভ করার পর বেশ অসুস্থ হয়ে পড়ে চৈত্রাকার। ডক্টর তাকে বেড রেস্টে রাখার পরামর্শ দেন। নওয়াব আদর্শ স্বামী ন্যায় অক্ষরে অক্ষরে পালন করে সমস্ত ইন্টারট্যাকশন। চৈত্রাকার যখন 2.5 মাসে প্রেগনেন্ট, তখনই মিশনে যাওয়ার প্রস্তাব আসে। নওয়াব নাচক করে চায়, কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্ট হিসেবে তার দায়ভার ছিল আকাশচুম্বী। সবটা তো চাইলেও আর ঝেড়ে ফেলা যায় না। বাধ্য হয়ে সে চিত্রাকে থেকে অনুমতি চায়। চিত্রাকেও খুব বিশেষ জোরাজুরি কিংবা কান্নাকাটি না করে তাকে যেতে দেয়। সন্তানের আগমনের খবরে নওয়াব বেশ আবেগ তৈরি হয়ে পড়ে। মিশনে গিয়েও মন টিকত না তার। ফোনে একটু নেট পেলেই চৈত্রাকার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকতো। তবে এসব ব্যাপারে চৈত্রাকার ছিল নির্বিঘ্নার। নওয়াবের সাথে কথা বলতে চাইলেও তেমন তার কর্মকাণ্ডে কোনোটাই চোখ এড়ায়নি নওয়াবে। ভীষণ মন খারাপ হতো তার, কিন্তু সেই নিজেকে সান্ত্বনা দিত। সমস্ত হরমোন ব্যালেন্সের
দোষ বলে উদাস মনকে বোঝাতে চাইলো, কিন্তু মন কি আর ঠুনকো যুক্তি বোঝে? রাত বিরতে কল দিয়ে চৈত্রাকে পাওয়া যেত না। ওদিকে তার মা অর্থাৎ নাজনীয় বেগম জানতেন চৈত্রাকা নাকি রাতে ঘুমায় না, সারা রাত কার সাথে জানি কথা বলে। মাঝে মধ্যে এক ঝাঁক বন্ধু বান্ধব আসে তার বাড়িতে। চৈত্রাকার নওয়াবের কথা অমান্য করে যেখানে সেখানে ঘুরতে যায়। দূর আকাশে থাকা নওয়াব তখন পুরোপুরি বিভ্রান্ত। এদিকে মনে হয় সব যুক্তি অযুক্তি। মা তার বউকে হিংসা করে তাই বাড়িতে বাড়িয়ে বলেছে। হয়তো চৈত্রাকার তার উপর অভিমান করেছে তাই ফোন ধরে না। অন্যদিকে মনে হতে থাকে সামান্য দূরত্ব সবকিছু শেষ করে দিল। চৈত্রাকার কিভাবে এত নির্বিঘ্ন, কেন এত পাল্টে গেল? ডিউটির চাপ, নির্ঘুত রাত আর বুক ভরা তৃষ্ণা নওয়াবকে পাগল করে তুলেছিল। বেচারা অসুস্থ হয়েও পড়ে খানিকটা। এরই মধ্যে মিশন শেষ হয়ে যায়। কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরে অনন্যা কাজে ব্যস্ত হয়ে পড়ে নওয়াব। কেননা চিত্রাকে ডেলিভারি পর লম্বা একটা ছুটি নেওয়ার ইচ্ছা ছিল তার। শত ব্যস্ততার মাঝেও স্ত্রী সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে ভুলতো না অবশ্য। তবে চৈত্রাকার পুরোপুরি পাল্টে যায়। নওয়াবের সাথে লং টাইম করে থাকতে বিরক্ত বোধ করত। কিছুক্ষণ থাকলেও অ্যাটলিস্ট কথাবার্তার বাইরে অন্য কোনো টপিকে কথা বলতে চাইতো না। এমনকি তার কিছু কিছু কাজকর্ম সীমা ছাড়িয়ে যেত। নওয়াব ভাবতো হয়তো দীর্ঘদিন দূরে থাকার ফলে এমনটা হচ্ছে। ব্যাপারটাকে অত্যন্ত স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে সে। ডক্টর যদি নিষেধাজ্ঞা না দিত তাহলে নওয়াব কখনো এত দীর্ঘ সময় মিশনের বাহানায় দূরে থাকতো না। মূলত নিজের উপর কন্ট্রোল রাখতে এসব করা। তবে স্ত্রীর মনোভাব বুঝে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। অফিস আওড়ালে তীব্র অসুস্থতার নাটক করে ছুটি নিয়ে বাসায় উদ্দেশ্য রওনা দেয়। ইচ্ছে ছিল স্ত্রীকে চমকে দেওয়ার, কিন্তু বেচারা ঘুণক করেও টের পায়নি ওর জন্য কত বড় সাংকিন নিউজ অপেক্ষা করছে। বাড়ি ফিরে নিজের ফ্ল্যাটে ঢুকতে অত্যন্ত জঘন্য এক দৃশ্যের সম্মুখীন হয় নওয়াব। দেখে ডাইনিং টেবিলের ওপর নগ্ন শরীরে চাদর চেপে বসে আছে চৈত্রাকা। তার পাশে গা ছাড়া ভাবে নির্বিঘ্নার ভঙ্গিময় দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে রজন তালুকদার তথা তার কুখ্যাত বেস্ট ফ্রেন্ড। প্রথমে কিছু বুঝে উঠতে পারে না নওয়াব। বেকারের মতো তাকিয়ে থাকে স্প্রে পরক্ষণে। তার কানে আসতে কিছু কথা। পরক্রিয়া করতে গিয়ে নাজনীয় বেগম এবং আশরাফ সাহেবের কাছে ধরা খেয়েছে চৈত্রাকা। নওয়াব অবশ্য ঠিক সময়ে পৌঁছে 16 কলা পূর্ণ করেছে। কথাটা শোনার পর কিংবদন্তিমূলক নওয়াব অবাক হয়ে চেয়েছিল স্ত্রীর পানি। কোনো সন্তান সম্ভাবনা নারী যে এমন পরিচিতিপূর্ণ কাজ করতে পারে সেটা তার কল্পনাতেও ছিল না। স্ত্রীর কাণ্ডে বড় একটা ধাক্কা খায় নওয়াব। তা তিলে তিলে গড়ে ওঠা বিশ্বাসের দেওয়াল এক ঝটকায় চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়। নাজনীয় বেগম চেঁচামেচি করে রাগ ঝেড়ে নিচ্ছিলেন, কিন্তু নওয়াব সামান্য কথাটুকুও বলতে পারছিল না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে চৈত্রাতিকে দেখছিল। ওর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল এক অবুঝ প্রশ্ন। যেখানে ওর সন্তানের কথা ভেবে দীর্ঘ 8 মাস সংযম বজায় রেখেছে, সেখানে চৈত্রাকার আর কয়টা দিন অপেক্ষা করতে পারেনি। পুরো বিষয়টা ভীষণ বাজেভাবে আক্রমণ করে বসে নওয়াবকে। ওকে দেখে তার সো-কল্ড বেস্ট ফ্রেন্ড রাজন তালুকদার হাসতে হাসতে ঘর ছেড়ে বেরোনোর সময় বলে যায়, তোর বউয়ের দম আছে, নইলে এই অবস্থায় বাকিটা না বলে শীর্ণ শীষ বাজাতে বাজাতে চলে যায় রাজা। তার কথা শুনে সম্মিত ফিরে পায় নওয়াব। রক্ত চড়ে যায় তার মাথায়। মন চায় দুটোকে শেষ করে দিতে, কিন্তু অনাগত সন্তানের ভেবে চৈত্রাকার গায়ে হাত তুলতে পারে না। মানসিক ধাক্কাতে তখন ওকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছিল। এদিকে নওয়াবকে দেখে অতি ভয়ে টেবিলে ছেড়ে নামতে গিয়ে ধপাস করে টাইলসলেস ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে চিত্রা। সাথে সাথে মরণ চিৎকার দিয়ে ওঠে। নাজনীয় বেগম এবং আশরাফ সাহেব হতভম্ব হয়ে যান। চৈত্রাকার দোষী হলেও তাদের বংশধর তো নির্দোষের মর্মে দ্রুত হসপিটালে কল দেন।
ঢাকার চিরচারি জ্যামের ভরসা নেই ভেবেই নবাবকে তাগাদ দেয় চৈত্রাচারকে নিয়ে আগানোর জন্য। শুরুতে নবাবের রুচি না হয় ওকে ধরা। চৈত্রাকার ভয়ে ব্যথায় হাউমাউ করে কাঁদতে থাকে। অতিরিক্ত চাপ পড়ায় ওয়াটার ব্রেক হয়ে যায়। চৈত্রাকার প্রসব বেদনায় ছটফটিয়ে ওঠে। আশরাফ সাহেব ছেলের অবস্থা বুঝেও অপরাগ হয়ে তাকে জোরাজোরি করতে থাকে। নাজনীয় বেগমও পীড়াপিড়ি করেন, কিন্তু নওয়াব আর্ন অসহ্য ব্যথা সইতে না পেরে চিত্রাকার ভাঙা গলায় জানায় তার গর্ভে থাকা ছোট্ট শিশুটা নওয়াবেই। চাইলে সে ডিএনএ টেস্ট করিয়েও দেখতে পারে। এমন যুক্তি শুনে ঘৃণায় গা শুকিয়ে ওঠে নওয়াবের। নিজেকে চরম লেভেলের বলদ মনে হয়। মস্তিষ্কে তাকে তিরস্কার করে যা তা বলতে থাকে। তরফরিয়ে রাগ বাড়ে তার। দাঁতে দাঁত পিষে নিজেকে আটকে রাখার চেষ্টা করে। মস্তিষ্কে উদ্ভ্রান্ত, কিন্তু কোথাও না কোথাও নিজের সন্তানের চিন্তায় নওয়াবকে থামিয়ে দিচ্ছিল। ততক্ষণে চৈত্রাকার অবস্থা বেগতি। ও আস্তে ধীরে ঝিমিয়ে পড়তে থাকে। বাধ্য হয়ে মেজারের লাগায় টেনে এবং নিজের সন্তানের কথা ভেবে তাকে কোলে তুলে নেয় নওয়াব। ওর শরীরের হাত ঠেকতেই গা গুলি ওঠে বেচারার। ভেতর থেকে উগরে আসতে চায় সমস্তটা। নিজেকে দমাতে ব্যর্থ হয় সে। চৈত্রাকার স্ট্রেচারে শুয়ে পাশ ফিরতেই গলিয়ে বমি করে বসে। ওর এতটাই অরুচি হয়েছিল যে পরবর্তী 2 ঘন্টা টানা 4 বার বমি করে সে। বিশ্বাসঘাতকতার চরম আঘাতটা সইতে পারেনি নওয়াব। চৈত্রাকারের প্রতি জন্মানোর সূক্ষ্মতম সচ্ছল অনুভূতি অমূল্যায়ন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। এত আত্মত্যাগ পর যদি কাউকে ধরে রাখা যায় না, তাহলে সে মানুষটা কিভাবে অন্য কাউকে বিশ্বাস করে? এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে। জ্ঞান ফেরার পরপরই মৌখিকভাবে চৈত্রাকারকে 3 তালাক দেয় সে। তাতে অবশ্য চৈত্রাকার কিছু বলেনি, বরং সেই দিন সে রজনের হাত ধরে পালিয়ে যায়। নওয়াব জানায় সত্ত্বেও তাকে থামানো বা তাদের থেকে বদলা নেওয়ার চেষ্টা করেনি। নাফিমকে বুকে রেখে নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে গেছে। স্ত্রীর প্রতি এতটা বিতৃষ্ণা ধরেছিল যে তার শূন্যতা বিন্দু পরিমাণও ছুঁতে পারেনি তাকে। এরই মধ্যে চৈত্রাকার মৃত্যুর খবর শোনা যায়। সবাই বলে অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটেছে। সাজানো হয়েছে সেই ভাবে কিছু নওয়াব খুব ভালো মতে জানে রজন নিজ হাতে হত্যা করেছে চৈত্রাকে। এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। উল্টো খবরটা অদ্ভুত এক প্রশান্তি এনে নওয়াব একতায় পাষাণ হয়ে গিয়েছিল যে নিজের স্ত্রীর জানাজার পর্যন্ত উপস্থিত হয়নি। ঘরের দোর আটকে ছেলেকে বুকে জড়িয়ে নিজের সাথে বোঝাপড়া করছিল। সেই দিন চৈত্রাকারের সাথে নিজের সমস্ত অনুভূতি দাফন করে দিয়েছিল। সেই সাথে নিজেকে কঠিন থেকে কঠিন বানানোর সিদ্ধান্ত নিয়েছে। মানুষ ভেবেছিল নওয়াব হয়তো শোকে কাতর, কিন্তু তার মস্তিষ্কে অদ্ভুত সুখ বিরাজ করছিল তখন। কারোর জন্য জীবন থেমে থাকে না। চৈত্রাকারের মৃত্যুর পর সাপ্তাহিক সবটা স্বাভাবিক হয়ে ওঠে। ছোট নাফিমের আগমন মাতিয়ে তুলে পুরো শিকদার ভিলা। ছেলের মরে পরে খুব জলদি মানসিক টানাপোড়া থেকে বেরিয়ে আসে নওয়াব। তবে চরম বিশ্বাসঘাতক শিকার হওয়ায় নওয়াব সিদ্ধান্ত নিয়ে ফেলে কখনো কাউকে মনের ঘরে ঠাঁই দেবে না। এই ছন্ন ছাড়া জীবনকে সংসারে বাঁধবে না। নারী সঙ্গ হতে নিজেকে বিচ্যুত রাখবে। চাইলে কি সব হয়? নিয়তির লিখন যে খণ্ডনও দায়। তাই তো নওয়াবের পানসের জীবনে চিত্রলেখার নাম বেকাশেকার রমণীর আগমন হয়। অতীতে খেওয়ালে ঢুকে থাকা নওয়াবের ধ্যাং ভেঙে মাগরিবের আজান শুনে নড়াচড়ে ওঠেও। বুক চিরে বেরিয়ে আসে প্রবল দীর্ঘশ্বাস। এই এক জীবনে কেউই তাকে তার মতো করে বুঝলো না। দিন শেষে পাশেই রইল না। নওয়াব কত যত্ন নিয়ে আগলে রেখেছিল তার কেবল পাষাণ রূপটাই বিচার করলো। অন্য মানুষের কত সুন্দর পরিবার থাকলে অথচ তার থেকেও নেই। ছোটবেলায় নিজের জন্মদাত্রীর কাছেও অবহেলিত ছিল নওয়াব, কারণ নাজনীয় বেগম মেয়ে সন্তান পছন্দ করতেন এবং তাই চেয়েছিলেন। আকর্মিত নওয়াব হওয়ায় তার সে কি আফসোস। এসব নিয়ে প্রায়ই হীনমন্যতায় ভুগতেন তিনি।
নবাবকে উল্টোপাল্টা কথা বলে বসতেন, এমনকি মারতেনও। প্রথম দিকে ব্যাপারটা না বুঝলেও বড় হওয়ার সাথে সাথে মায়ের সাথে দূরত্ব বাড়িয়ে ফেলে নবাব। বিনা দোষে তাচ্ছিল্য হজম করার চেয়েও নীরবে সয়ে আসা উত্তম মনে হয়েছিল তার। এরপর থেকেই পরিবারে বিমুখ সে। আশরাফ সাহেবকে সম্মান এবং শ্রদ্ধা করলেও তার প্রতি অতি আবেগময় ভালোবাসা কোনো কালেই ছিল না। কেননা কঠোর শাসনে রাখতে গিয়ে নবাবের স্বপ্ন সবকিছুই কেড়ে নিয়েছিলেন তিনি। নবাব অভিযোগ করতে জানেন না, অভিমান তার আসে না। বাস্তবায়ী মানুষ বলে এক ঝটকায় সরে যায় সবকিছু থেকে। তার মনে হয় তিলে তিলে মরার চেয়েও সামরিক মরণ যন্ত্রণা অনেক ভালো। কিন্তু এই দূরত্বর বিরহ একদমই সহ্য হচ্ছে না তার। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে চিত্রার অভিমানের টাইটুমুর চেহারা না দেখে পেলে অনর্থক ঘটে যাবে। মন মস্তিষ্কের মাঝে তুমুল দণ্ড লাগে। নানান যুক্তি তাকে যাওয়ার পর আচমকায় গত রাতে কিছু মুহূর্ত মনে পড়ে তার। চিত্রা কোনো না তো মুখশ্রী আহাজারি দুর্বলতা রীতিমতো অশান্ত করে তোলে নবাবকে। মনে হতে থাকে দোষ তো তারও আছে। শুরু থেকে মেয়েটাকে স্বাভাবিক একটা সংসার দিলে গতকাল নিশ্চয় ওসব করতে যেত না। পাঁচ মিশনের চিন্তায় নবাবের পাগল করে তুলল। সহসায় নিকোটিনের তৃষ্ণা চেপে বসলো মস্তিষ্কে। অতিরিক্ত স্ট্রেস থাকলেও এমনটা হয় তার। সোফা ছেড়ে উঠতে কলিং বেলটা বেজে ওঠে। অসময়ে কেউ আসায় খানিকটা বিরক্ত হয় নওয়াব। পরক্ষণে কিছু একটা মনে হতেই হুড়মুড়িয়ে গিয়ে দরজা খুলে। তার আসা এক বালতি পানি ঢেলে দিয়ে দরজার ওপাশে নাজনীয় বেগম বলে ওঠে, কি ব্যাপার, আজ বাইরে যাসনি যে? নওয়াব হকচকায়। অন্যমনস্ক থাকায় একটু বিব্রত হয়ে বলে, না, আসলে শরীরটা ভালো না, লাগায় ছুটি নিয়েছি। ছেলের চোখে মুখে অপ্রস্তুত ভাবটা দেখে কিঞ্চিত খুশি হন নাজনীয় বেগম। তিনি এসেছেন চিত্রা থেকে আসল খবরটা জানতে। কিন্তু মেয়েটাকে তো দেখাই যাচ্ছে না। স্বামীর ভার সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়লো নাকি? নাজনীয় বেগম চোখে মুখ খুশিতে ঝলমল করে ওঠে। নবাবের হাব ভাব আর চিত্রার অনুপস্থিত দেখে তিনি সবটা বুঝে গেছেন। পরিবেশের আহাম্মক দুটো গতি হবে তবে। পরিস্থিতি বুঝেও কেন জানি নিজেকে দমড়াতে ব্যর্থ হন নাজনীয় বেগম। হাতে নাস্তা টেবিলে উপর রেখে বললেন, তুই খেয়ে নে বাবা, আমি একটু চিত্রার সাথে দেখা করে আসি। কই যে থাকে মেয়েটা? আমি না, আসলে তোর তার দেখাই পাওয়া যায় না। রুমে আছে নাকি তোর বউ? নাজনীয় বেগমের প্রশ্নটা চমকে দেয় নওয়াবকে। ও প্রশ্নোত্তর কণ্ঠে শুধায়, চিত্রা কই মানে? ও তোমাদের ফ্ল্যাটে নেই? নাজনীয় বেগম ভারী অবাক হন ছেলের প্রশ্ন। ভ্রু কুঁচকে বিস্ময়িত কণ্ঠে বলেন, তোর বউ আমাদের ফ্ল্যাটে কেন থাকতে যাবে? সকাল থেকে তো তোরা দরজায় খুলিসনি। আমি আরো ভাবলাম কোনো সমস্যা হলো নাকি। নওয়াবের মাথায় রীতিমতো বাজ পড়ে। মাকে পাশ কাটিয়ে পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু চিত্রার হদিশ মেলে না। নিজের ফ্ল্যাটেও চেক করে, কিন্তু ফলস্বরূপ শূন্য। চিত্রা কোথাও নেই। নওয়াবের বুক কেঁপে উঠল শঙ্কায়। নাফিমের খবর শোনার পর যেমন অস্বস্তিতা অনুভব হয়েছিল, ঠিক তেমনটাই অনুভব হয়। তবে এবারের ব্যথাটা তীব্র। বুকের বাঁ পাশটায় তীক্ষ্ণ ব্যথা ছেড়ে যাচ্ছে। নওয়াব থেমে থাকে না। হাত ভরিয়ে সময় দেখে নেয়। আগে চিত্রা বেরিয়ে যাওয়া প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেছে। ও যদি রংপুর যায় তাহলে 5 ঘন্টা আগেই পৌঁছে যাবে কথা। নওয়াব অপেক্ষা না করে সোজা আসিকুল শিকদারকে কল দেয়। তার তরফ থেকে কিছু জানা যায় না। চিত্রা ঢাকা নেই, রংপুরেও যায়নি, তাহলে গেল কোথায় মেয়েটা? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প উপসংহারে তুমি, সিজন 2, পর্ব 2 চলবে।